পশ্চিম এশিয়ার আবহ এখনও উত্তাল। সংঘাতের পর আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিচ্ছে বিশ্বের দুই প্রভাবশালী শক্তি আমেরিকা ও ইরান। এখানেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে পাকিস্তান। ইসলামাবাদ চায় দুই দেশের দ্বিতীয় দফার বৈঠকেও তাদের মাটিতে অনুষ্ঠিত হোক, যেন তারা মধ্যস্থতার এই প্রক্রিয়াকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। সূত্রের খবর, তারা ইতিমধ্যেই এই প্রস্তাব পাঠিয়েছে উভয় দেশের কাছে, যদিও ওয়াশিংটন বা তেহরান এখনও পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেয়নি। পশ্চিম এশিয়ার অস্থিরতা কাটাতে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতা শুরু করেছে ইসলামাবাদ। আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ার প্রাথমিক পর্ব থেকেই মধ্যস্থতা করছে পাকিস্তান। আমেরিকাও তাদের শর্তাবলী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছিল ইরানকে। গত সপ্তাহে আমেরিকা এবং ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেছিল পাকিস্তান, কিন্তু সেই বৈঠক ভেস্তে গিয়েছে। ইসলামাবাদের হোটেলে প্রায় 20 ঘন্টা আলোচনা চলার পর কোনো সমাধান সূত্র ছাড়াই শেষ হয় সেই বৈঠক। এরই মধ্যে ফের আমেরিকা ও ইরানের মধ্যে এক প্রস্থ আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, গত সপ্তাহের ইসলামাবাদ বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলির প্রায় 80% ক্ষেত্রে সমঝোতায় পৌঁছে গিয়েছিল দুদেশ। তবে বাকি অংশটুকু নিয়ে কোনো তাৎক্ষণিক সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে মার্কিন আধিকারিক সূত্রে এপি জানায়, বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকে বসতে পারে দুই দেশ। এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান আবার নিজেদের প্রস্তাব সামনে এনেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পাক আধিকারিক জানিয়েছেন, দ্বিতীয় দফার বৈঠক ইসলামাবাদে আয়োজনের ব্যাপারে তারা আগ্রহী, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে আমেরিকা এবং ইরান অন্য কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে চায় কিনা তার ওপর। তাদের মতে প্রথম বৈঠক ফলপ্রসূ না হলেও সেটি ছিল বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে খুব শীঘ্রই এই আলোচনা আবার শুরু হতে পারে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী দুদিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে এবং পাকিস্তানে গিয়ে আলোচনার অংশ নেওয়ার ক্ষেত্রেও তাদের আগ্রহের কথা উল্লেখ করেছেন ট্রাম্প। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ছিলেন, যদিও সেই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায় ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার বিষয়ে এখনও কোনো নিশ্চিত সম্মতি পাওয়া যায়নি। আমেরিকা ও ইসরায়েল ও ইরানের যুদ্ধের ফলে তেলের দাম যে হারে বেড়েছে তা তো গোটা বিশ্বই দেখেছে। পাকিস্তানের পেট্রোলের দাম পাক রুপি 458 লিটার ও ডিজেল 520 লিটার পাক রুপি। ইরান থেকে পাকিস্তানের আসার যে তেলের আমদানিতেও ক্ষতি হয়েছে। এখানে একটা বিষয় আছে, পাকিস্তান ইরান থেকে তেল কেনেই না। শেষবার 2009 সালে পাকিস্তান ইরান থেকে তেল কিনেছিল। অবশ্য পাকিস্তান সরকার ইরান থেকে তেল কেনে না, তেল কেনে পাকিস্তানের সাধারণ মানুষ। বালুচিস্তানের মতো অঞ্চলে জীবিকা মানেই ইরানি তেল পাচার। কিভাবে এই পাচার নেটওয়ার্ক কাজ করে, কারা এর সঙ্গে জড়িত, কেন এটি বন্ধ করা এত কঠিন? দীর্ঘ কয়েক দশক ধরে এই অবৈধ বাণিজ্য শুধুমাত্র একটি অপরাধমূলক কার্যকলাপ নয়, বরং হাজার হাজার মানুষের দৈনন্দিন বেঁচে থাকার উপায়ে পরিণত হয়েছে। ইরানে ভর্তুকির কারণে পেট্রোল ও ডিজেলের দাম অত্যন্ত কম, আর সেই জ্বালানি পাকিস্তানে এনে বেশি দামে বিক্রি করা যায়। এই দামের ব্যবধানই তৈরি করেছে একটি বিশাল পাচার চক্র। সূত্রে খবর, প্রতিদিন প্রায় 1 কোটি লিটার ইরানি পেট্রোল ডিজেল পাকিস্তানে পাচার হয়, যা দেশের জ্বালানি চাহিদার বড় একটা অংশ জুড়ে রয়েছে। বছরে প্রায় $1 বিলিয়ন বেশি মূল্যের জ্বালানি এইভাবে অবৈধভাবে প্রবেশ করে পাকিস্তানে। বালুচিস্তানের প্রায় 20 থেকে 25 লাখ মানুষ সরাসরি এই পাচার অর্থনীতির ওপর নির্ভরশীল। 900 কিলোমিটার দীর্ঘ ইরান পাকিস্তান সীমান্তের বহু অংশই অরক্ষিত এবং নিয়ন্ত্রণহীন, যা এই পাচারকে আরও সহজ করে তুলেছে। পাকিস্তান সরকারের কাছে খবর থাকলেও তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। দীর্ঘ টানাপোড়েন আর যুদ্ধের ধোঁয়াশার মধ্যে হঠাৎ যেন আরও এক নতুন অধ্যায়ের সূচনা। পাকিস্তানে আয়োজিত আমেরিকা ও ইরানের সমঝোতার আলোচনা ভেস্তে যেতেই পশ্চিম এশিয়ার রাজনীতিতে ফের চলল উত্তাপ। সেই আবহেই তেহরানকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান ইতিমধ্যেই বড়সড় সাফল্য এনে দিয়েছে, আর যে ফাঁদ পেতে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল তেহরান,
এখন সেই ফাঁদেই নিজেরাই আটকে পড়েছে। নেতানিয়াহুর কথায় অভিযান এখনো শেষ হয়নি, কিন্তু এটা স্পষ্ট আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি। ইরান আমাদের চারদিক থেকে ঘিরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করেছিল, আর এখন আমরাই তাদেরকে সেই অবস্থায় নিয়ে এসেছি। তার অভিযোগ, গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ায় আসাদ শাসন, ইয়েমেনে হুতি এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সামনে রেখে ইরান এক বৃহত্তর ঘেরাও কৌশল তৈরি করেছিল। কিন্তু সেই পরিকল্পনাই এখন উল্টে গিয়ে তেহরানে অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। যারা আমাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল তারাই এখন নিজেদের টিকিয়ে রাখার জন্য লড়ছে। এই মন্তব্যে যেন স্পষ্ট হয়ে ওঠে তার আক্রমণাত্মক অবস্থান। এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি ঘোষণা করেছিলেন। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার মুখোমুখি বসে আমেরিকা ও ইরানের প্রতিনিধি দল। কিন্তু 21 ঘন্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। 12 এপ্রিল রবিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দেন, ইরান তাদের মূল শর্ত ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে রাজি হয়নি। ফলে আলোচনার টেবিল ছাড়তে হয়েছে কার্যত খালি হাতে। যদিও তার মতে এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর। অন্যদিকেও তেহরানও চুপ করে থাকেনি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই এই আলোচনা ভেস্তে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, তারা একাধিক গঠনমূলক প্রস্তাব দিলেও আমেরিকা অনড় অবস্থানের জন্য কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে আপাতত সংলাপের পথ কার্যত বন্ধ বলে ইঙ্গিত মিলেছে। ইরানের নেতা কালিভাক স্পষ্ট করে দিয়েছিলেন, তাদের সমঝোতার ইচ্ছা আছে, কিন্তু আমেরিকার উপর ভরসা নেই। তার বক্তব্য, ওয়াশিংটন যদি ইরানের অধিকারকে স্বীকৃতি দেয় এবং একটি প্রকৃত চুক্তির প্রস্তাব আনে তবেই তারা এগোতে প্রস্তুত। সূত্রে খবর, আলোচনায় ইরান বিদেশে আটকে থাকা তাদের সম্পদ মুক্ত করার দাবি তোলে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়টিও সামনে আনে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতেই মতপার্থক্য চরমে পৌঁছয়। শোনা যাচ্ছিল, আমেরিকার পক্ষ থেকে ইরানে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তির প্রশ্ন তোলা হতে পারে। বৈঠকের আগে জেডি ভ্যান্স আশাবাদী সুরে বলেছিলেন, আলোচনা ইতিবাচক হতে পারে, তবে ইরান যদি কৌশলগত খেলা খেলতে চায় তার ফল ভালো হবে না। কথোপকথন থেমে গেলেও দ্বন্দ্ব থামেনি, বরং আলোচনার আড়ালে জটিল হয়ে উঠেছে সমীকরণ। অন্যদিকে ইরান দাবি করেছে, কিভাবে এই বৈঠক থেকে পালাবে তার অজুহাত খুঁজছিল আমেরিকা। তাই ইরানের ঘাড়ে আলোচনায় ব্যর্থ হওয়ার দায় ঠেলে দিয়ে দাবি করতে শুরু করেছে ইরান নাকি আলোচনা চায় না। এটা যে ওদের বাহানা ছিল তা স্পষ্ট। আমেরিকার বিরুদ্ধে এইভাবে সুর চড়ালো ইরান। আন্তর্জাতিক দুনিয়ায় নিজেদের ভাবমূর্তি ধরে রাখতেই আলোচনায় বসেছিল আমেরিকা। একের পর এক শর্ত আরোপ করা ছাড়া আর কোনো কথাই বলেনি আমেরিকা, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুদেশে সম্মত হয়েছিল, কিন্তু দুটি বিষয়েই বৈঠকে মতপার্থক্য হয়, আর সেই কারণেই আলোচনা হয়নি। এই সমগ্র পরিস্থিতির মধ্যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি টিকে থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে সংশয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অবশ্য জানিয়েছে, দুই দেশের মধ্যে সংলাপ চালিয়ে যেতে তাদের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে মাটির নিচে জমতে থাকা উত্তাপ যে কোনো সময় আবার বিস্ফোরিত হতে পারে তা বুঝতে কারো বাকি নেই। একদিকে হরমুজ প্রণালী ঘিরেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সেখানে মাইন পেতে রেখেছিল, যা সরাতে তাদের যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। হুঁশিয়ারি দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বৈঠকে ব্যর্থতা আর যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন, এই দুয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যে এখন যেন এক অগ্নিগর্ভ এক মঞ্চ হয়ে গেছে।
এখন একটাই প্রশ্ন, এই সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি এ কেবল আরো বড় ঝড়ের আগের নিস্তবতা?